যারা পাশ করা শিক্ষক, যারা প্রচণ্ড পরিমাণে কষ্ট করে অভাবী দরিদ্র প্রান্তিক মানুষ যারা চেয়েছিল চাকরিটা পেলে তাদের পরিবারকে তারা রক্ষা করতে পারবে, তারা কষ্ট করে পড়াশোনা শিখে যখন চাকরিটা পেল, তখন কিছু প্রভাবশালী মানুষ, প্রভাবশালী ব্যক্তিত্ব, তাদের স্টুডেন্টরা পরীক্ষা না দিয়ে, ধরুন পরীক্ষার খাতায় 0, 1, 2 এসব পেয়ে ওএমআর সিটে তারা 55, 56 পেয়ে টাকার প্রভাবে 15 লাখ 10 লাখ দিয়ে তারা চাকরি পেলে, এখন তাদের কি, যারা সত্যিকারের পড়াশোনা করেছিল তারা রাস্তায় বসে হাহাকার করছে। এই মুহূর্তে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির কিন্তু ভুরি ভুরি অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। আপনারা প্রত্যেকে জানেন বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি সামনে নিয়ে আসছে তারা, এমনকি ধর্মের বিভাজন নিয়ে প্রথমবার হয়তো বঙ্গবাসী এরকম একটা সিনারিও দেখতে পাচ্ছে যেখানে ধর্মের নামে কি ভোট হতে যাচ্ছে 2026-এ। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি বলছে শাসক দল সব থেকে দুর্নীতিগ্রস্ত, সব ক্ষেত্রে দুর্নীতি করেছে। শিক্ষায় দুর্নীতি করেছে, শিক্ষকরা রাস্তায় নেমেছে। স্বাস্থ্যে দুর্নীতি করেছে, জুনিয়র ডাক্তাররা রাস্তায় নেমেছে। খাদ্যে দুর্নীতি করেছে, প্রাক্তন খাদ্যমন্ত্রী জেল খেটেছেন। কোথায় দুর্নীতি করেনি? এই নিয়ে নীতি নির্ণয় দুর্নীতি আমরা বিভিন্ন পর্ব করছি। আরও একটি পর্ব আপনারা দেখবেন এখন, আপনাদের সঙ্গে আমি, আমার নাম শান্তনু। এবং বিজেপির এখন প্রেজেন্ট সিনারিওতে তাদের বক্তব্য, মেচুয়া বাজারে যে বিধ্বংসী আগুন লেগে প্রায় অ্যাপ্রক্সিমেটলি 15 জন, তিত্তা সংখ্যাটা আরো বেশি হবে হয়তো, মারা গেছেন। সেখানে তাদের অভিযোগ বেআইনি নির্মাণ হচ্ছিল। একটি স্কুলের সামনে কি করে বার হয়? বার মানে হোটেল ঋতুরাজ যেখানে হয়েছে সেই হোটেলের মধ্যেই নাকি বার হচ্ছিল। কিভাবে হয়? 3 বছর এনওসি নেই ফায়ার ব্রিগেড থেকে। কেন নেই? কার গাফিলতি? এই এতগুলো মানুষ যেখানে অন্য রাজ্যের মানুষরা ছিল, এর মৃত্যুর দায় কে নেবে? সুকান্ত মজুমদার ইতিমধ্যেই ভিজিট করেছেন এবং যখন আমরা এই অনুষ্ঠানে শ্যুট করছি, এবং তিনি কিন্তু বলছেন প্রশাসন সম্পূর্ণভাবে দায়ী এই আগুন লাগার জন্য। পাশাপাশি এই মুহূর্তে কাশ্মীর নিয়ে এবং আমাদের এ রাজ্যে মুর্শিদাবাদ নিয়ে হিন্দুত্ব নাকি সংকটে, হিন্দু নিধন হচ্ছে চারিদিকে। মুর্শিদাবাদেও আপনারা দেখেছেন, এবং পহেলগাঁও তো বেছে বেছে কিন্তু হিন্দুদেরকে গুলি করা হয়েছে। তাহলে বুঝতেই পারছেন আজকের পর্ব কতটা হট হতে যাচ্ছে, কতটা কর্মকরম হতে যাচ্ছে। অদিতি মৈত্র বিজেপির রাজ্য মুখপাত্র আমার পাশে বসে আছেন। অদিতিদি, আপনাকে স্বাগত নীতি নির্ণয় দুর্নীতিতে। আপনি আগেও এসছেন অনেকদিন আগে, কিন্তু কথা হচ্ছে যে যে টপিকগুলো বললাম আপনাদের তো হয় এবার নয় নেভার, না সেরকম কোনো কথা না, হয় এবার নাহলে নেভার, এরকম কোনো কথা না। বিজেপি ভারতীয় জনতা পার্টি সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ক্যাডার ভিত্তিক একটা দল। এত সংখ্যক ক্যাডার আর কোনো পৃথিবীর ইতিহাসে আর কোনো রাজনৈতিক দলের নেই। প্রত্যেকটা মানুষ মন থেকে এই দলটাকে সাপোর্ট করে, কারণ এই দলের নেতা হচ্ছে এখনকার দিনের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী, যে প্রধানমন্ত্রীকে এক কথায় বলা যায় তিনি ভারতবর্ষকে যেভাবে তিনি একটা বিশ্বের একটা 1 নম্বর দেশে পৌঁছাবার প্রয়াস করছেন, সারা ভারতবর্ষ যেখানে তার জন্য নিশ্চিন্তে দিন যাপন করছে, সেই প্রধানমন্ত্রী আমাদের দলের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী এবং অটল বিহারী বাজপেয়ী এবং অন্যান্য যারা আছেন প্রত্যেকেই নমস্য। সুতরাং এরকম কোনো কথা নয়। ভারতবর্ষের জনসাধারণ কিন্তু এই নরেন্দ্র মোদী বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা অটল বিহারী বাজপেয়ী বা বিজেপির অন্যান্য আরও অনেক নেতা, তাদেরকে দেখেই কিন্তু দলটাকে সাপোর্ট করে, এবং এদের নীতি, এদের আদর্শ, এটা কিন্তু ভারতবর্ষের জনগণ এটাকে মন থেকে সাপোর্ট করেই এই দলটাকে ভোট দেয়। ঠিক আপনি যেখানে ছাড়লেন, শেষ করলেন, আমি সেখানেই আপনাকে জিজ্ঞেস করব, তাহলে নীতি যদি বিজেপির তাই হয়, তৃণমূলের কি নীতি? তৃণমূলের কি নীতি শুধুই দুর্নীতি? তৃণমূলের নীতি তো আজকে পশ্চিমবঙ্গের জনগণ তো সবাই দেখতে পাচ্ছে। যারা পাশ করা শিক্ষক, যারা প্রচণ্ড পরিমাণে কষ্ট করে অভাবী দরিদ্র প্রান্তিক মানুষ যারা চেয়েছিল চাকরিটা পেলে তাদের পরিবারকে তারা রক্ষা করতে পারবে, তারা কষ্ট করে পড়াশোনা শিখে যখন চাকরিটা পেল, তখন কিছু প্রভাবশালী মানুষ, প্রভাবশালী ব্যক্তিত্ব, তাদের স্টুডেন্টরা পরীক্ষা না দিয়ে, ধরুন পরীক্ষার খাতায় 0, 1, 2 এসব পেয়ে ওএমআর সিটে তারা 55, 56 পেয়ে টাকার প্রভাবে 15 লাখ 10 লাখ
দিয়ে তারা চাকরি পেলে এখন তাদের কি, যারা সত্যিকারের পড়াশোনা করেছিল তারা রাস্তায় বসে হাহাকার করছে। এটা হচ্ছে শাসক দলের নীতি। এবং একটা সরকারি হসপিটালে সরকারি জায়গায় একটা মেয়েকে নৃশংসভাবে মারা হলো, নৃশংসভাবে অত্যাচার করে মারা হলো, সেটা সম্পূর্ণ প্রমাণ লোপাট। এটা ভাবতে পারেন কোনো সভ্য দেশে হতে পারে, কোনো সভ্য রাজ্যে হতে পারে, দেশ না সরি রাজ্যে। আজকে সবচেয়ে বেশি কার প্রতিবাদ করা উচিত ছিল? মুখ্যমন্ত্রীর প্রতিবাদ করা উচিত ছিল। কেন 5 দিন ধরে সমস্ত প্রমাণ লোপাট করা হলো? এমনকি যে বেসিনটায় রক্তের খুন করে, আমি তো বলবো নৃশংসভাবে খুন করে তার প্রমাণ আছে, হাত ধোয়া হয়েছিল, সেই বেসিনটা পর্যন্ত ভেঙে গুঁড়ি দিয়েছে যাতে কোনো প্রমাণ না থাকে। এর জন্য দায়টা কে নেবে? মুখ্যমন্ত্রীকে নিতে হবে। আজকে চতুর্দিকে যেভাবে অন্যায় হচ্ছে, সেই অন্যায়ের মোকাবিলা কাকে? মুখ্যমন্ত্রীকে দায় নিতে হবে, শাসক দলকে দায় নিতে হবে, তারা সরকারে আছেন। এবং আপনি জানেন যে বড়বাজারে একটা বীভৎসভাবে অগ্নিকাণ্ড হলো, তার দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে। কেন সেখানে 3 বছর ধরে ফায়ার ব্রিগেডের নো অবজেকশন সার্টিফিকেট কেন পায়নি? কেন সেটা চেক করেনি? কেন সেটা ঠিকঠাক নিয়মবর্তিতা মেনে করা হয়নি? যার জন্য তো এতগুলো নিরীহ মানুষের প্রাণ গেল। এবং উনি এখন এখানে তো প্রেজেন্ট থাকেনি, উনি নিজের পিঠ বাঁচানোর জন্য মন্দিরে মন্দিরে ঘুরে বেড়াচ্ছেন। না, এখানে দিদি আমি এখানে একটু আপনাকে ইন্টারাপ্ট করে বলি। জগন্নাথ মন্দির অক্ষয় তৃতীয়ার দিন, অর্থাৎ আজকে অক্ষয় তৃতীয়া, যখন এই অনুষ্ঠান আমরা শ্যুট করছি, একটি শুভ দিনে কিন্তু শুভ মন্দির উদ্বোধন হচ্ছে। সেখানে সবাই যেতে পারবে। সব থেকে বড় কথা অদিতিদি, সবার প্রবেশ আছে কিন্তু। এবং পর্যটনের ক্ষেত্রে দীঘা আমরা জানি আমাদের এই রাজ্যেও কিন্তু প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে দর্শন করতে পারবেন মানুষ। এরকম একটা শুভক্ষণে, শুভ দিনে আপনি 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 কিভাবে দেখছেন? নিশ্চয়ই সেটা খুব ভালো লাগছে যে মুখ্যমন্ত্রী এত ভালো একটা উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু কয়েক বছরের আগেকার একটা ঘটনা মনে পড়ে গেল, জানেন? পুরীর জগন্নাথ মন্দিরে উনি পুজো দিতে গেছিলেন। পুরীর জগন্নাথ মন্দির একটা মহাতীর্থের জায়গা, কিন্তু সেখানে তার প্রধান পাণ্ডা তাকে আটকে ছিল। মুখ্যমন্ত্রীকে বলা হয়েছিল তিনি তার ধর্মের প্রমাণ করতে হবে, যিনি সনাতনী হিন্দু ধর্মে কিনা, তারপরে তিনি মন্দিরের গেটে তাকে প্রবেশ করতে দেবেন। এটা তো ভাবাই যায় না। এটা কেন হলো মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে? এটার কারণ হচ্ছে তিনি ঈদের সময়, আমি কালমা কাকে বলে জানি না, এই প্রথম পেহেলগাঁওতে সবাই কালমা কালমা কথাটা বলছে, কলমি শাক সম্পর্কে জানি, কিন্তু কলমার কথাটার মানে আমি জানি না, জানা উচিত নয়। কারণ আমি দুর্গা মন্ত্র জপ করতে পারবো একদম ঠিকঠাক, কোনো ভুলভাল না, সরস্বতী, গণেশ, লক্ষ্মী সব মন্ত্র জপ করতে, কিন্তু কলমা, নাগমা, তারপরে আরো কি কি আছে। আমরা সব ধর্মের প্রতি সম্মান জানি, সম্মান নিশ্চয়ই জানাচ্ছি। সম্মান, আমার ধর্মকে সম্মান দিলে আমি নিশ্চয়ই সম্মান দেবো ভাই। আপনাকে আমি ছোট ভাইয়ের মতো বলছি, আমার ধর্মকে যদি কেউ অসম্মান করে, আমি অতটা বড় চরিত্রের নই যে আমার ধর্মকে অসম্মান করলে আমি সেই ধর্মকে সম্মান দেবো না। তা যাই হোক, তিনি তো ঈদের দিনকে উঠে আল্লাহি আকবার, আল্লাহ দেখবেন, কেন তার কোনো হিন্দু দেবদেবী ছিল না? তিনি তো ব্রাহ্মণ ঘরের সন্তান। তিনি আল্লাহর কাছে কেন আল্লাহর স্মরণে কেন যাচ্ছেন? তা সেই জন্যই পুরীর জগন্নাথ মন্দিরে তিনি তো ইফতার পার্টিতে অ্যাটেন্ড করেন, তিনি নাকি কলমা পড়েন এরম করে কানের কাছে দিয়ে। এগুলো তো আমরা করতে পারবো না, যাই হোক উনি করেন। উনি সব ধর্মকে বজায় রাখেন। তো এটা তো হয় না। কোনো মুসলমানকে কখনো দেখবেন না যে অঞ্জলি দিচ্ছে, অষ্টমীর অঞ্জলি দেখেছেন কি? কোনো বোরখা পরা মেয়ে গিয়ে অষ্টমীর অঞ্জলি দিচ্ছে, দেবে না। কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কলমা পড়তে জানেন, ওই আল্লাহি যেটাকে বলা হয়। যাই হোক, আমি তো সেটা জানি না। উনি পড়তে পারেন, উনি ইফতার পার্টিতে অ্যাটেন্ড করেন, উনি নাকি রোজা করেন, আবার উনি জগন্নাথ মন্দিরেও যান। জগন্নাথ মন্দিরের কিছু নিয়ম কানুন আছে, তারা তাকে প্রবেশ করতে বাধা দেয়। তা খুব ভালো কথা। অক্ষয় তৃতীয়ার দিন দীঘাতে কিন্তু এই মন্দিরে সবাই প্রবেশ করতে পারে। নিশ্চয়ই, মন্দির মানে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উদাহরণ মুখ্যমন্ত্রী বলেছেন। আমি একটা কথা বলি, মন্দির তো তিনি তার বাসভবনে করছেন না। বাসভবনে করছেন কি? করছেন না তো, জনগণের জন্য করছেন, জনগণের টাকা দিয়ে করছেন, পার্সোনাল টাকা দিয়ে করছেন না। এটা বলা ভীষণ ভুল হলো। এই যে কথাটা আপনি বললেন, এটা বিরাট বড় ভুল বললেন যে সবাই দর্শন কেন করতে পারবেন না? জনগণের জন্য করা হচ্ছে, জনগণের টাকায় মন্দির। ওনার ড্রয়িং রুমের কোনো জায়গায় আমরা যাচ্ছি না, ওনার বাড়ির ভেতর ঢুকে বাড়ির মন্দিরে যাচ্ছি না। দীঘা অঞ্চলটা সাধারণ মানুষের জন্য, রাস্তার ওপর করা হচ্ছে সব মানুষের যাওয়ার জন্য। সে তো অবশ্যই, সেটার জন্য ওনার তো বাহবা দিতে হবে না, সবাই যেতে পারবে। সরকারি জায়গা, মানুষ যাবে, সরকারের টাকায় হচ্ছে, মানুষ নিশ্চয়ই যাবে। বেশ, কিন্তু পাশাপাশি আপনাদের প্রধান বিরোধী দল আপনারা এবং বিরোধী দলনেতা আজকের দিনে, অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিনেই কিন্তু সনাতনী সম্মেলন করছেন। আজকেই কেন করতে হলো? নিশ্চয়ই করবেন, কারণ আমরা তো এরকম এই দিনগুলো মানি।
এই দিনগুলো আমরা ভীষণভাবে মানি। আমরা রাম মন্দিরের দিনকে রাম মন্দিরের হনুমান জয়ন্তী পালন করি, আমরা সীতা নবমী পালন করি, আমরা রাম জন্মভূমির দিন পালন করি, আমরা তো প্রত্যেকটা, এমনকি আমরা সরস্বতী পুজোটাও তো করি। সরস্বতী পুজোটা করি, এবার অবশ্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছে পুজো করার জন্য। তা আমরা প্রত্যেকটা পুজো তো নিয়ম কানুন, আমরা সনাতনী হিন্দু ধর্ম থেকে যেহেতু আমরা বিলংস করি, আমরা আমাদের দেবতাদের সম্মান করি, পুজো আচ্ছা করি, এবং আমরা প্রত্যেকেই কোনো শুভ কাজে যাওয়ার আগে আমরা আমাদের ধর্মকে সম্মান করে বা ঠাকুরের প্রণাম করে পুজো করে আমরা যাই, এটা তো নিয়ম। এবার উনি কোথায় গিয়ে জগন্নাথ মন্দির করছেন না কোন মন্দির করছেন, তার জন্য তো আমাদের পুজো করা আটকাবে না। তাহলে আপনি দেখুন, আপনি বলছেন শুভেন্দু অধিকারী করতে পারেন যেহেতু উনি মানেন, করেন। তাহলে মুখ্যমন্ত্রী যদি আজকে করেন, সমস্যাটা কোথায়? করুক না, তাতে কেউ বাধা দেয়নি তো। উনি যেখানে যেটা ইচ্ছে করুন না, আমরা বাধা দিইনি তো। আমরা কেন বাধা দেবো? তিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি কলমা পড়ুক বা তিনি জগন্নাথ মন্দিরে প্রতিষ্ঠা করুন। সবার অতিথি, হ্যাঁ, মুখ্যমন্ত্রী নিশ্চয়ই রাজ্যে। আমি তো বললাম, আমার আপনার হিন্দু ভাই, খ্রিস্টান ভাই, সব রিলিজনের। আমি তো বললাম যে মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যে, আমি তো প্রথমে বললাম আপনার মুখ্যমন্ত্রী বললাম না, আমি বললাম আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, এই কথাই বললাম। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যদি গিয়ে কোথাও মন্দির স্থাপন করেন পশ্চিমবঙ্গ জনসাধারণের জন্য, তার খুব ভালো কথা। নিশ্চয়ই আজকে একটা শুভ দিন, এই শুভ দিনে শুধু আমাদের দলনেতা, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দা নয়, অনেকেই বাড়িতে পুজো করছে, অনেক মন্দিরে উদ্বোধন হচ্ছে, অনেক বাড়ি বাড়ি পুজো হচ্ছে, একদম। তাই এতে কোনো বাধার ব্যাপার নেই, তো করতেই পারেন, ভালো দিন। বেশ, আপনি আমাকে অনুষ্ঠান শুরু হওয়ার আগে কিন্তু বলছিলেন, আপনার সাথে যখন আমার কথা হচ্ছিল, এই অনুষ্ঠানে আপনারা জানেন ইতিমধ্যে 80+ এপিসোডস হয়ে গেছে, পর্ব হয়ে গেছে, বিভিন্ন মানুষকে দেখেছেন, আপনিও এসেছেন অনেকদিন, বেশ কিছু দিন আগে, উন্নতি হোক একদম। কিন্তু কথা হচ্ছে মানুষের অনুষ্ঠান, আপনাদের অনুষ্ঠান। কিন্তু আমার প্রশ্ন যেটা অদিতি দি আপনাকে, যে আপনি আমাকে বলছিলেন যে হিন্দুত্ব কিন্তু একটা প্রশ্নের মুখে দাঁড়িয়ে আছে, যেটা আমরা কেন বঙ্গবাসী আগে কখনো দেখেনি। এই ন্যারেটিভ, অর্থাৎ আমি গর্বিত হিন্দু, টি শার্ট পরে বিরোধী দলনেতা বিধানসভার বাইরে, কেন এই হিন্দুত্ব সংকট আপনি আমাকে এই অনুষ্ঠান শুরু হওয়ার আগে স্টুডিওর বাইরে বলছিলেন, কি কেন মনে হচ্ছে আপনার? ভীষণভাবে মনে হচ্ছে। দেখুন, আপনি যদি নিজের বুকে হাত দিয়ে চিন্তা করেন, আপনারও মনে হবে খুব সাধারণ ব্যাপারে, যে কোনো ন্যারেটিভ না। আমি আপনাকে একটা কথা বলছি, যে এই পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে আজকে সংখ্যালঘু সম্প্রদায় যেভাবে ওপেন প্রধানমন্ত্রীর নামে ওয়াক থু করে স্লোগান দিচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রীর নামে কুৎসা অত্যন্ত জঘন্য বাক্য প্রয়োগ করছে, তা আমরা তো হিন্দুরা সংকটে। ধরুন আজকে আমরা পুরনো ইতিহাস, যেটা আমরা যদি পাস্ট অতীতকাল যেটা নিয়ে ভাবি, যদি বলি, সেই সময় আমরা তো সমস্ত দেশ ছেড়ে চলেছি। ধরুন ইরান, ইরাক, পূর্ব পাকিস্তান, বাংলাদেশ, কোনো জায়গা বাকি নেই, একটা মাত্র দেশ ভারতবর্ষ। এখানে এসে আমাদের ঠাঁই হয়েছে, এখানে আমরা শান্তিতে থাকতে চাই, আমরা আমাদের নিজেদের ধর্মে, আমরা অন্য ধর্মকে অপমান করছি না। কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে সংখ্যালঘু সম্প্রদায়কে তোল্লা দেওয়া হচ্ছে, তাদেরকে ওপেন ছাড় দেওয়া হয়েছে, কি করে সম্ভব হয় বলুন তো, যে একটা সংখ্যালঘু সম্প্রদায় কতগুলো প্রচুর মানুষ জড়ো হয়ে, তারা আমাদের দেশের প্রধানমন্ত্রী, যারা আমাদের নমস্য প্রধানমন্ত্রীকে সবাই প্রধানমন্ত্রী বলে মানবে, আমরা রাস্তায় ঘাটে তাকে অপমান করতে পারি না, তাকে যদি এইভাবে নোংরা বাক্য ইউজ করা হয়, পায়ের জুতো খুলে দেখানো হচ্ছে, এটা কার প্রতিবাদ করা উচিত ছিল? মুখ্যমন্ত্রীর প্রতিবাদ করা উচিত ছিল, তিনি তো সেটা করেননি। তিনিও ওপেনলি বলছেন যে আমার এই ভাই বোনদেরকে কেউ কিছু বলতে পারবে না। ওয়াক অফ নিয়ে যেভাবে তিনি বিরোধিতা করেছেন, এবং তিনি না, শাসক দলের অনেক বড় বড় নেতা, সৌগত রায় থেকে শুরু করে, কল্যাণ ঘোষ থেকে শুরু করে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে, কুণাল ঘোষ থেকে শুরু করে, সায়নী থেকে শুরু করে, আমি একটু কথা একটু টানলাম, সায়নীর কথাটা বললে আমাকে গঙ্গা জল দিয়ে আবার চান করতে হবে, কারণ অত্যন্ত নানান রকম উনি কথা বলেন, আমি পরের প্রসঙ্গে আসবো। যাই হোক, সবাই ওয়াক অফ নিয়ে বিশাল বিরোধিতা করলো, এটা খুব দুঃখজনক ব্যাপার। কারণ ওয়াক অফ বিলটা যদি তারা ঠিক মতন দেখতেন, এটা তাদেরই, ওয়াক অফটাকে যদি তারা বিরোধিতা করেন, তাদের পক্ষে কিন্তু ভবিষ্যতে অনেক খারাপ দিন আসছে। বেশ বেশ বেশ, তা সেটাকে বিরোধিতা করার জায়গা ছিল না, যেটা আইনে পরিণত হয়েছে। কেন সংখ্যালঘুদের তোল্লা দিয়ে মুখ্যমন্ত্রী বলছে? আর বিভিন্ন জায়গায়, মুর্শিদাবাদে ধরুন, মোথাবাড়ি, দুবরাজপুর বা বসিরহাট, হ্যাঁ, বিভিন্ন জায়গায় যেভাবে হিন্দুদের, নিরীহ হিন্দুদের বাড়ি ভাঙা হচ্ছে, তাদের দোকানপাটে আগুন লাগে, তারা খুব দরিদ্র প্রান্তিক সীমায় বাস করে, রাতের অন্ধকারে সবাই মিলে গিয়ে তাদের ওপর কাঁদতে কাঁদতে তারা পাগলের মতন পালাচ্ছে। এটা হওয়া উচিত ছিল? এটা মুখ্যমন্ত্রী কেন এইরকম ধরনের সিচুয়েশন কেন তৈরি হবে? তার তো উচিত ছিল এটা ঠিক মতন দেখাশোনা করা। কেন আজকে আপনি পারবেন,
আপনি পারবেন পাকিস্তানে গিয়ে করুন তো দেখি, কি করে আপনি পারবেন পাকিস্তানে গিয়ে? এখানে তো আমরা সংখ্যালঘু, কিন্তু কেন এখানে আমরা সংখ্যাগুরু, ঠিক সংখ্যালঘুদের ভয় কেন আমাদের পালিয়ে বেড়াতে হয়? আপনাকে একটু ইন্টারাপ্ট করি, হ্যাঁ, বলুন। দর্শকদের আপনারা জানিয়ে রাখি, যদিও যখন আপনারা এপিসোড দেখবেন তখন হয়তো আপনারা জেনে যাবেন, চিন্ময় প্রভু কিন্তু জামিন পেয়ে গেছেন। বাংলাদেশে একটি সময় প্রত্যেকে, আমরাও সব বিভিন্ন অনুষ্ঠান করেছি, চিন্ময় কৃষ্ণ প্রভু কিন্তু বাংলাদেশ হাইকোর্ট তাকে জামিন দিয়েছেন। বলুন। খুব ভালো কথা, জামিন দিয়েছেন, আর সাধুবাদ জানাই। তা এইখানে কেন সেই সংখ্যাগুরুদের ওপর নির্দয়ভাবে অত্যাচার করবে? এর কোনো বিরোধিতা নেই, এর কোনো প্রতিবাদ নেই। এদের ইন্ধন কে যোগাচ্ছে? প্রথমে এটা ভাবতে হবে। আপনি যে বললেন না, বুকে গেঞ্জিতে নাম লেখা যে আমি হিন্দু, গর্বিত হিন্দু, আজকে আমাদের এই জায়গায় চলে আসতে হচ্ছে, হয়তো ভবিষ্যতে আরও অনেক খারাপ দিন দেখতে হতে পারে। তো এটার প্রতিবাদ হওয়া দরকার। আমরা তো কখনো কোনো সংখ্যালঘুকে রাস্তায় ধরে অপমান করছি না, কারোর বাড়ি কেন শুনেছেন কোনো হিন্দু গিয়ে কোনো মুসলমানের বাড়ি ভেঙেছে? তা নয়। কিন্তু মুসলমানরা সমবেতভাবে হিন্দুদের বাড়ি জ্বালাচ্ছে, ধানক্ষেত জ্বালাচ্ছে, দোকান ভাঙছে, তাদের ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে, তাদেরই দেশে, তাদেরই রাজ্যে আজকে সংখ্যাগুরু সম্প্রদায় হিন্দুরা তারা আছে ডিটেনশন ক্যাম্পে, আর মুসলিমরা দাপিয়ে বেড়াচ্ছে সেই এলাকায়। এটা কার জন্য, কার মদতে হচ্ছে? এটা আগে ভাবা দরকার। না, তাহলে দিদি, তাহলে পহেলগাঁওতে যেটা হলো, বেছে বেছে হিন্দু মুসলিম আলাগ হয়ে যায়। এখনো কিন্তু জঙ্গিদের এক চিরুনি তল্লাশি চলছে, আমি সেই প্রসঙ্গে পরে আসবো, এবং এখনো পর্যন্ত কিন্তু তাদেরকে আইডেন্টিফাই করা যায়নি। স্কেচ প্রকাশ করেছে অফকোর্স, এনআইএ তদন্ত করছে, বিভিন্ন অনুষ্ঠানে আমরা বিভিন্ন রকম যা যা ইনফরমেশন পেয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। কিন্তু দিদি, আমার প্রশ্ন, পহেলগাঁও আর মুর্শিদাবাদ আপনি কি রিলেট করছেন? দুক্ষেত্রে হিন্দু, এটা চলছে তো, এটা কিন্তু সব জায়গায় চলছে। হিন্দুরা এখন খুব কোণঠাসা হয়ে পড়ছে, হিন্দুদের নিজেদের অস্তিত্ব বজায় রাখতে হবে। সাংঘাতিক স্টেটমেন্ট। হ্যাঁ, হিন্দুদের সত্যি তো। আজকে দেখুন আমাদের রাজ্যে কি অবস্থা, আজকে আমরা নিশ্চিন্তে ঘুমোতে পারছি না। আপনি যদি কোনো নিউজে দেখেন যে একটা গরিব মানুষের বাড়ি, তারা পইতে পড়া, গলায় কণ্ঠির মালা পরা বলে তাকে ধরে ফেলে এমন মার মেরেছে, তাই সে কোমায় চলে যাচ্ছে। তাই এটা হলে আপনারও বুক কাঁপবে। শুধু হিন্দু মুসলমান নয়, একটা মানুষকে তার গলায় কণ্ঠির মালা, সেই জন্য তাকে এমন মার মেরেছে যে সে মারা যাবে। বা তাদের ঘরের মেয়েদের অত্যাচার করছে, ঠিক রাত্রিবেলা টার্গেট করছে হিন্দুদের বাড়িতে, সমবেতভাবে মুসলিমরা ঢুকছে। তো এটা সত্যি তো ভাবনার বিষয়। আর আমরা বা ভারতবর্ষের সমস্ত নাগরিক আমরা নিশ্চিন্তে আছি যে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদিজি ভারতবর্ষের সমস্ত নাগরিককে শান্তিতে থাকতে দিয়েছেন, শান্তির বাতাবরণ। কারণ আমরা ওনার ভরসায় আছি এবং আমরা জানি যে ভারতবর্ষকে কেউ কোনো আঘাত। আপনার ব্যাখ্যা কি, কেন পহেলগাঁওতে বেছে বেছে হিন্দু মেলস পুরুষদেরকেই মারা হলো? আমাদের রাজ্যে 3 জন আছে। তারা উগ্রপন্থীদের কোনো ব্যাখ্যা হয় না। হ্যাঁ, উগ্রপন্থীদের এতদিন তারা যখন মারতো, তারা কিন্তু হিন্দু মুসলিম বলে বিচার করতো না। হঠাৎ করে তারা সমস্ত লস্করি তৈবা বা আল কায়দা বা অন্যান্য আইএসআই জঙ্গিয়েরা, এদের থেকে হয়তো স্থানীয় কাশ্মীরি কিন্তু নিশ্চয়ই। এই প্রসঙ্গে আপনাকে একটা কথা বলবো, এই প্রসঙ্গে আপনি গঙ্গার জলের কথা বলছিলেন। হ্যাঁ, গঙ্গার জল নিয়েই বলবো। গঙ্গার জলটা বাড়িতে রাখা আছে, গঙ্গার জল নিয়েই বলবো। এই প্রসঙ্গে আপনাকে একটা কথা বলবো, অনুমতি চেয়ে বলছি। এই প্রত্যেকটা পেহেলগাঁওতে যখন এই ঘটনাটা ঘটলো, তা অনেক রিপোর্টার ওখানে গেছে, ওখানকার লোকাল লোকেদের সঙ্গে কথা বলছে, তাদের কি চিন্তা ভাবনা, কেন এরকম হলো, কিভাবে হলো জানতে যখন চেয়েছে, গ্রামের মহিলারা যারা খুব স্বল্প শিক্ষিত, তারা বলছে যে আমরা ভারতকে মানি না, আমাদের ভাই বলতে আমরা পাকিস্তানকে মানি। বলছে ভারতে থাকছেন, ভারতকে আমরা মানি না, পাকিস্তানের আমরা বন্ধু, পাকিস্তান আমাদের ভাই। এটা সেখানকার লোকাল জনসাধারণ, গ্রামের মানুষ বলছে, জনসাধারণ এই কথা বলছে, তারা ভারতবর্ষকে মানে না। হ্যাঁ, তা এখানে তারা ভারতবর্ষকে কোনোদিনও, তারা হয়তো এই যে জঙ্গি হামলাটা হয়েছে, এটা নিশ্চয়ই ওখানকার পাকিস্তানের যে জনসাধারণ তারা কোনোভাবে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে যুক্ত আছে, নাহলে এত বড় হামলা করতে পারতো না। তন্ন করে খুঁজছে, র‍্যানস্যাক করছে বলা যায়, সেখানকার ডোরা থেকে শুরু করে শ্রীনগর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কাশ্মীরের গ্রামে। এবং আপনি একটা খুব ভাইরাল একটা ভিডিও হয়েছে যে একজন রোপওয়েতে চড়ছিল, সে পেছন থেকে যে তাকে চড়াচ্ছিল সহিষ্টা, আমরা সে নিয়ে অনুষ্ঠান করেছি। হ্যাঁ, সে বলছে যে আল্লাহি আকবার, আল্লাহি আকবার, কারণ সে গুলির আওয়াজটা পাচ্ছে, কিন্তু যে ভদ্রলোক চড়ছে তার মাথায় তো সেটা নেই যে ওখানে গুলি চলছে, সে মহানন্দে চড়ছে। হ্যাঁ, এবারে ঋষি নাম, হ্যাঁ এই যে ঋষি ভাট, এবার যে সহিষ্টা সে কিন্তু জানে যে ওখানে প্রত্যেকটা নাগরিক সেখানে জানে, তারা কিন্তু ইন্ধন জুগিয়েছে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাপোর্ট করেছে। এখানে আমাদের মেম্বার অফ পার্লামেন্ট সায়নী ঘোষ,
তিনি বলছেন যে কাশ্মীরের লোকেরা নাকি ভীষণভাবে সেবা করে, সবাইকে গেলে খুব আতিথেয়তা প্রবণ, তাদের বিরুদ্ধে কথা বলা উচিত না, তারা অত্যন্ত ভালো, তারা নিজেরাই বলছে যে আমরা ভারত বিদ্বেষী, ভারতকে আমরা নিজের মতন ভাবতে পারবো না। একজন বলছে আর একটা ভিডিও যে আমরা যদি এখানে কোনো মন্দির করি চুর চুরকে রাখ দেंगे, মন্দির নেই হোনা চাই ইহা পে, স্ট্রেট বলছে তারা। অথচ আমাদের মেম্বার অফ পার্লামেন্ট শাসক দলের একজন নেত্রী বলছে যে কাশ্মীরের লোকেরা আমাদের ভীষণ ভালো। তা এবারে হিন্দু অস্তিত্ব তো সত্যি পশ্চিমবঙ্গে তো বাঁচাতে হবে, আমরা তো কোণঠাসা হয়ে গেছি, এইভাবে তো চলতে পারে না। আপনি বলুন একজন মেম্বার অফ পার্লামেন্ট তিনি কিভাবে এই কথা বলছেন। আর পাকিস্তানের পতাকা, সব জায়গায় পাকিস্তানের পতাকাকে অবমাননা করা হচ্ছে, কারণ নৃশংসভাবে হত্যা। কতগুলো ট্যুরিস্ট তারা বিনা অস্ত্রে, তারা জাস্ট বিনোদন করতে ওখানে গেছিল, তাদের ধরে ধরে মারা হয়েছে। এটা খুব নির্দয় হত্যাকাণ্ড, সারা পৃথিবী জুড়ে নিন্দা করছে। সেখানে কি বলা হচ্ছে যে তাদের বিরুদ্ধে কথা বলা হচ্ছে, তো এটা তো অন্যায়। এই যে পতাকা নিয়ে সমস্ত জায়গায় মানুষ রাগান্বিত হয়ে পতাকাকে অবমাননা করছে, কিন্তু পশ্চিমবঙ্গে পাকিস্তানের পতাকাকে অবমাননা করা যাবে না, মাথায় ঠেকিয়ে তাকে রাখতে হবে। এইটা আমাদের রাজ্য। শুভেন্দু অধিকারী আপনাদের দলের বিরোধী নিশ্চয়ই তিনি তো করবেন, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন পাকিস্তানের পতাকা নিয়ে কিন্তু কোনো রকম মাটিতে ফেলা যাবে না, অবমাননা করা যাবে। আমাদের হিন্দু নিধন হচ্ছে, তাতে তার কোনো দায় নেই, পাকিস্তানের পতাকা তাকে বাঁচাতে হবে। এছাড়া কি বলবো? তাহলে গঙ্গা জলটা আপনি বললেন যে আপনি বলবেন, আমি সায়নী ঘোষের নাম নিলে আমাকে মাথায় গঙ্গা জল দিতে হবে, আমি পরিষ্কার মিডিয়াতে বলছি। কারণ ওনার কথাবার্তা দেখুন, আমি একজন স্বাধীন ভারতের নাগরিক, সাংবিধানিক অধিকার আছে আমার কথা বলার জন্য, এটা আমার নিজস্ব ব্যক্তিগত অধিকার, আমি বাক্য বলতেই পারি, আমি কথা বলতে পারি, আমার স্বাধীনতা, বাক স্বাধীনতা। আমার ওনার কথাবার্তা শুনে আমার মনে হয় যে উনি ঠিকঠাক কথাবার্তা, শিক্ষা, মানে কি বলবো, এটা ওনার ঠিকঠাক নেই। আমি ওনার কথা যখন ওনার নামটা নিই, বাড়িতে গিয়ে গঙ্গা জল ছেটাই। বেশ বেশ, ওকে অদিতি, এবার আমরা আসবো যে আমরা কিন্তু প্রত্যেকে প্রহর গুনছি, প্রত্যেক ভারতবাসী প্রহর গুনছে কিভাবে প্রত্যাঘাত হবে। মিটিং এর পর মিটিং হচ্ছে, বৈঠকের পর বৈঠক হচ্ছে। গতকালকেও আপনারা জানেন যে প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী মিটিং হয়েছে, সেখানে সেনাপ্রধান ছিলেন, সেনাদেরকে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে। তাহলে প্রত্যাঘাত কিভাবে হবে মনে করছেন? নিশ্চয়ই হবেন। দেখুন আজকে মোদিজি যেভাবে সিন্ধু চুক্তিটাকে বাতিল করেছেন, হ্যাঁ, তা প্রত্যাঘাত নিশ্চয়ই হবে। যেভাবে ঝিলম নদীর জল ছেড়ে দেওয়া হয়েছে, তারা তো একদিকে জল শুকোচ্ছে, একদিকে জলের বন্যা হয়ে যাচ্ছে, হ্যাঁ। তা সামরিকভাবে বন্দুক অস্ত্র না দিয়েও কূটনৈতিক চাল বলতে চাই, কূটনৈতিক চালেই ওদেরকে কায়েম মানে ইয়ে করা হবে, ওদেরকে পরাজয় ওরা মানতে বাধ্য হবে। প্রথমে তো এইভাবে হবে, গোলা বন্দুক ছাড়াও কূটনৈতিক চালে যদি ওরা পাক সেনার তো অনেকে রিজাইন করেছে, অনেকে করতে বাধ্য, কারণ আমরা পৃথিবীতে আমরা চতুর্থ বৃহত্তম সামরিক বাহিনীতে, তা এখানে তো ওরা তো পালাবেই। কারণ মোদিজি যেভাবে ভারতবর্ষকে উচ্চ জায়গায় পৌঁছে দিয়েছে, সেখানে তো ভয় পাবেই। আর প্রত্যেকটা বিশ্বের বড় বড় দেশগুলো আমাদের সাপোর্ট করছে, কারণ এটা ভীষণ অন্যায়, যে অন্যায়টা, অমানবিক যে কাজটা হয়েছে তার বিরুদ্ধে সবাই প্রতিবাদ করছে। তাই এখানে তো নিশ্চয়ই একটা বড় প্রতিবাদ হবে। দেখা যাক, আমরা সবাই ওয়েট করছি। হ্যাঁ, কারণ বৈঠকের পর বৈঠক হচ্ছে, আমরা প্রত্যেকে কিন্তু প্রহর গুনছি কবে এবং কিভাবে শুরু হবে, অ্যাটাক কিভাবে শুরু হবে, নিশ্চয়ই আমরা অপেক্ষা করে আছি কিভাবে হবে, কিভাবে শুরু হবে। দেখুন আমাদের যেভাবে প্রত্যেক বছর যেভাবে উগ্রপন্থী আমাদের অ্যাটাক করে, প্রত্যেক বছরই, মানে বছরে একবার করে, 1.5 বছর অন্তর অন্তর এইভাবে একটা অ্যাটাক হয়, তা এর একটা শেষ হওয়া দরকার, এর একটা হিসেব নিকেশ হওয়া দরকার, এটুকু বলতে পারি। বেশ অদিতি, এবার যদি একটু আমরা টিচার এসএসসি স্ক্যামে আসি, আপনি আমাকে বলছিলেন এই প্রসঙ্গ কথা বলতে। এসএসসি স্ক্যামে কিন্তু আপনি বললেন, এবং আমরা বাংলার মানুষজনও জানেন, শিক্ষকদেরও রাস্তায় নামতে হয়েছে, ডাক্তারদের, জুনিয়র ডাক্তারদেরও রাস্তায় নামতে হয়েছে। কিভাবে দেখছেন? শিক্ষকরা যারা চাকরি হারা হয়েছেন, এসএসসি ভবন কিছুদিন আগেও উত্তাল ছিল, এখনো ইনফ্যাক্ট আছে, কিভাবে দেখছেন? দেখুন 26,000 লোক তো সবাই তো 26,000 কি এফেক্ট পড়বে? নিশ্চয়ই এফেক্ট পড়বে। দেখুন সাধারণ প্রান্তিক, আপনাকে আবার আমি রিপিট করছি, সাধারণ প্রান্তিক মানুষ যারা, তারা অত্যন্ত কিছু আছেন মেধাবী ছাত্র বা ছাত্রী, তারা অনেক কষ্ট করে পড়াশোনা শিখে একটা আশার আলো দেখেছিলেন, এসএসসিতে তাদের চাকরিটা তো চলে গেল, তারা তো রাস্তায় এসে বসলেন। কাদের জন্য? প্রভাবশালী কিছু মানুষের জন্য। ধরুন পঞ্চায়েত প্রধান, ধরুন এমএলএর ভাইপো, আমি নামগুলো প্রকাশ করতে পারবো না, কিন্তু আমার কাছে রোল নাম্বার অনুযায়ী কিছু নাম আমি শুনেছিলাম, সত্য মিথ্যে জানি না, কোনো মিডিয়া মারফত আমি পেয়েছিলাম, ঠিক আছে। এরা প্রচুর অর্থের বিনিময়ে ব্যাকডোর দিয়ে চাকরি পেয়েছে। ধরুন নায়সা যে সংস্থা, সেটাকেই বা কেন টেন্ডার দেওয়া হলো? এর পেছনে কে আছে? কোন মদতপুষ্ট লোক এটাকে করে এই 26,000 লোকের, এই যে আজকে যে 26,000 লোক রাস্তায় বসলো, এর পেছনে কে আছে? বেশ,
এটাও তো একটা বিরাট বড় প্রশ্ন করলেন, আমাদের সময় শেষ। আমি এক কথা একদম শেষ প্রশ্ন করব, একটু টুইস্টেড প্রশ্ন। আপনি একজন মহিলা, রাজ্য বিজেপির অন্যতম মুখপাত্র, মহিলা হয়ে মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার সংগ্রাম, যার উত্থান প্রত্যেকে আমরা জানি, কিভাবে আজ মুখ্যমন্ত্রী হয়েছেন 2011 সাল থেকে। 100 কত দেবেন? 10। 110। আগামী 26-এ কিভাবে দেখছেন? মহিলা হয়ে আমি বলবেন। আমি এই কথাটা একটু অ্যানালাইসিস করি। আমি সংক্ষেপে। আমি ওনাকে 100-তে 80 দিতে পারতাম। উনি যদি একটু দয়া দেখাতেন আজকে আমাদের পশ্চিমবঙ্গ নাগরিকদের ওপর, যে মানুষগুলো চাকরিহারা হয়ে রাস্তায় বসে কাঁদছে, যে ডাক্তার বাচ্চা মেয়েটাকে প্রাণ দিতে হলো, তার কোনো বিচার হলো না, এবং আরও অনেক দুর্নীতি দিনের পর দিন। এখানে প্রচুর কলকারখানা বন্ধ হয়ে গেছে। তিনি আশ্বাস দিয়েছিলেন যে আমি যখন মুখ্যমন্ত্রীর চেয়ারে গিয়ে বসবো প্রত্যেকটা কলকারখানার দরজা খুলে দেবো, কিন্তু আজকে প্রচুর বেকার হয়ে মানুষ বসে আছে, কারুর হাতে কোনো কাজ নেই, ভিক্ষার থালা নিয়ে দাঁড়িয়ে আছে। ওই কন্যাশ্রী, ঘটশ্রী, অমুকশ্রী, কেন কেন তারা ভিক্ষার থালা নিয়ে দাঁড়াবে? কেন তাদের হিসেব মতন চাকরি দেওয়া হবে না? তাদের যোগ্যতা অনুযায়ী কেন চাকরি দেওয়া হবে না? আপনার একটু ইন্টারাপ্ট করে নি, খুব সময় শেষ, যদিও আপনার দলেরই অন্য মুখপাত্র বলেছেন দুয়ারে দুর্নীতি এবং দুর্নীতিশ্রী উপাধি দেওয়া হবে। বলুন। একদম দুর্নীতিশ্রিত, একদম। এই দুর্নীতি দেখুন আজকে ভারতবর্ষের ইতিহাসে কিন্তু 1 নম্বর, পশ্চিমবঙ্গ 1 নম্বর পজিশনে আছে। বেশ। এই রকম দুর্নীতি ভারতবর্ষের কোনো রাজ্যে, আমি দায়িত্ব নিয়ে বলছি, কোনো রাজ্যে এরকম দুর্নীতি নেই যে দুর্নীতি পশ্চিমবঙ্গে হচ্ছে এই মুহূর্তে। বেশ, অদিতি, অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য। আমাদের সংক্ষিপ্ত সময় যতটা সম্ভব আমরা কভার করলাম। আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ নীতি নির্ণয় আর দুর্নীতি দেখবার জন্য। এবং আমাদের এই অনুষ্ঠান, যা প্রথমেই বললাম শুরু করবার আগে, যে 80+ এপিসোডস প্রায় হয়ে গেছে। সুতরাং আমরা চাইবো যেখানে যত ভোট এগোবে তত নতুন নতুন ইস্যুস আসবে, এবং যেখানে দুর্নীতি সেখানেই আমাদের এই অনুষ্ঠান। এবং অবশ্যই অতিথিরা থাকবেন, রাজনৈতিক অতিথি বাদ দিয়েও নর্মাল মানুষজন থাকবেন। এবং আমরা প্ল্যান করছি আগামী দিনে সাধারণ মানুষকেও এই অনুষ্ঠানে ইনভলভ করা, যাতে আপনারা এসে আপনারা কি ভাবছেন, আপনাদের কি চলছে মাথায়, আমরা আপনাদেরই সঙ্গে শেয়ার করতে পারি। আজকের পর্ব দেখবার জন্য অনেক ধন্যবাদ। অন্যান্য সব অনুষ্ঠানের জন্য দেখতে থাকুন ট্রাইবস টিভি বাংলা। নমস্কার, ভালো থাকবেন, শুভরাত্রি।